স্থান বীরভূমের নলহাটির ঝাউপাড়া। চিঠিতে লেখা ছিল নদীর ধার ঘেঁষা গ্রাম, বাজারওয়ালা জঙ্গলে পূর্ণ। সেখানে মাসিমার কাছে ফুলের চারা ও বীজ রয়েছে। মাসিমা ফায়ারিং করতে জানেন। এবার আপনাদের মনে সন্দেহ জাগতে পারে, ফুলের চারা ও বীজের সাথে ফায়ারিংয়ের কী সম্পর্ক? তাহলে আমাদের পিছিয়ে যেতে হবে আরও কিছুদিন এবং চলে যেতে হবে চন্দননগর। চন্দননগরে গোন্দলপাড়ায় ক্ষেত্রবাবুর গোপন আস্তানা থেকে পুলিশ খুঁজে বের করে কিছু স্বদেশি কাগজপত্র ও একটি চিঠি। সেই চিঠিরই বিষয়বস্তু কিছুক্ষণ আগে আপনাদের বললাম। ফায়ারিং করতে জানেন, চিঠির এই ছোট্ট সূত্র ধরেই তৎকালীন সিআইডির জাদ্রের অফিসার ইন্সপেক্টর সুবোধ চক্রবর্তী চলে গেলেন নন্দীগ্রামে একটি বিয়ের বাড়িতে বরযাত্রী সেজে। সেখানেই তিনি কোনো ক্রমে জানতে পারলেন ঝাউপাড়ার সেই মাসিমার খবর। এবার আসি সেই মাসিমার কথায়। কে সেই মাসিমা? আসলে এই মাসিমার বোনপো বিপ্লবী নিবারণ ঘটক তার স্বদেশী আন্দোলনকারী বন্ধুদের জন্য একটি বাড়ি খুঁজছিলেন এবং পেয়েও গেলেন তার নিজের মাসিমা ডুকরিবালা দেবীর ঝাউপাড়ার এই বাড়ি। মাসিমা যখন বুঝতে পারলেন তার বাড়ি প্রায় ঘিরে ফেলা হয়েছে, তখন তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন বুকে রক্ত দিয়ে হলেও তিনি তার বিপ্লবী মন্ত্র রক্ষা করবেন। তিনি গীতা স্মরণ করলেন, বালিশের তলা থেকে তুলে নিলেন একটি লোডেড পিস্তল। পরিস্থিতি আরও ভয়ঙ্কর বুঝতে পেরে দুটো পিস্তল কোমরে গুজে নিলেন। তারপর আস্তে আস্তে তার ছেলেদের ঘুম ভাঙালেন। তিনি ছোট ছেলেদের শিখিয়ে দিলেন, পুলিশ যদি কিছু জিজ্ঞেস করে তোমরা শুধু কাঁদবে, অন্য কিছু বললে পুলিশ তোমাদের মাকে মেরে ফেলবে। এরপর বাড়ির চাকর পাঁচকড়ির সাহায্যে তিনি একটি অস্ত্রভর্তি বাক্স তার প্রতিবেশী সুরধনী মোল্লানির বাড়িতে রাখার ব্যবস্থা করলেন। পুলিশের আর তর্স হয়েছে না, তারা রীতিমতো দরজায় ধাক্কা দিতে আরম্ভ করেছে। ডুকরিবালা দেবী ঘুমের ভান করে জিজ্ঞাসা করে, কে? উত্তর আসে, পুলিশ, এই বাড়ি সার্চ করা হবে। ডুকরিবালা দেবী উত্তর দেন, এখনো সকাল হয়নি, এই বাড়ি পুরুষ অভিভাবকহীন, প্রতিবেশীরা না জাগা পর্যন্ত বাড়ির দরজা খোলা হবে না, ততক্ষণ অপেক্ষা করতে হবে। সার্চের নামে শুরু হয় পুলিশের অমানসিক তাল্লাশি। বাড়ির অনেক জিনিসপত্র, খাদ্য সামগ্রী, বই, কাগজপত্র তছনছ করা হয়। কয়েকটি বিপ্লবী বই বাজেয়াপ্ত করা হয়। তবুও তারা ব্যর্থ হন যা তারা খুঁজতে এসেছিলেন তা খুঁজে পেতে। শেষ পর্যন্ত যখন তারা ব্যর্থ মনোরথে ফিরে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে সর্ষের মধ্যেই ভূত, গ্রামের একজন মাতব্বর নলিনী রায়, জমিদার মশাইয়ের নায়েব এর সঙ্গে মিলে সুরধনী মোল্লানির বাড়ি ইশারা করে দেখিয়ে দেয়। পুলিশ উদ্ধার করে 8টি মাউজার পিস্তল সহ 2টি বাক্স, অস্ত্র ভর্তি 2টি বাক্স। ডুকরিবালা দেবী ও সুরধনী মোল্লানিকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। বিচারের নামে ডুকরিবালা দেবীর উপর করা হয় অকথ্য অত্যাচার। সে অত্যাচারের বর্ণনা আমি এখানে করতে পারবো না। 1917 সালে 8ই মার্চ বিচারে ডুকরিবালা দেবী 2 বছর 6 মাসের কারাদণ্ড হয়। এরপর তাকে আনা হয় কলকাতার প্রেসিডেন্সি জেলে। সেখানে প্রতিদিন তাকে 20 কেজি করে ডাল রান্না করতে হতো, তার উপর করা হতো অকথ্য অত্যাচার। তবুও তার মুখ দিয়ে বিপ্লবীদের বিরুদ্ধে বা স্বদেশীদের কোনো গোপন খবর পুলিশ কোনো দিনই বের করতে পারেনি। অবশেষে তিনি যখন জেল থেকে ছাড়া পান, তিনি তার বাকি জীবনটা সমাজ কল্যাণমূলক কাজে মধ্য দিয়েই কাটান। তিনি অগাস্ট আন্দোলন মানে ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং পরবর্তীকালে বিভিন্ন সমাজসেবামূলক কাজে তিনি
নিজেকে নিয়োজিত করেন। 1970 সালে 28শে এপ্রিল বার্ধক্যজনিত কারণে তিনি বাংলার এই বীরাঙ্গনা পরলোক গমন করেন। আসলে মৃত্যু তো হয় শরীরে, আত্মার হয় না। আমরা মানুষকে মেরে ফেলতে পারি, কিন্তু তার ভাবনাকে নয়, এটাই সত্য। কিন্তু আজকের দিনে তার নিজের গ্রামে তার কোনো আবক্ষ মূর্তি নেই, যতদূর আমি জানি। তার পরিবার থেকে জানানো হয়েছে একটি সেতু ও গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় তার নামে করা হয়েছে। আমি যখন স্কুলে পড়তাম, সত্যি বলছি, কোনো ইতিহাস বইয়ে আমি ডুকরিবালা দেবীর নাম শুনিনি বা দেখিনি। পরে যখন আমি জানতে পারলাম আমাদের ভারতের স্বাধীনতায় তার অবদানের কথা, তার আত্মত্যাগের কথা, তখন ভাবলাম আমার উচিত সবাইকে জানানো যে তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন বিপ্লবীদের মাসিমা, ভারতের অস্ত্র আইনে দণ্ডিত প্রথম মহিলা। মাত্র 30 বছর বয়সে তিনি কারাগারে যান তার ছোট ছোট 3টি ছেলেকে রেখে। সেখানে অকথ্য অত্যাচার ভোগ করেন। তারপরে বেরিয়ে এসেও সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে বিলিয়ে দেন। তবুও হয়তো অনেকেই আমরা তার নামটুকুও শুনিনি, তাকে জানি না। সেই জানানোর উদ্দেশ্যেই আমার এই ভিডিও করা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, যাতে অনেকে তার সম্বন্ধে জানতে পারে। তিনি কি করে গেছেন, তিনি আমাদের কি দিয়ে গেছেন, তা জেনে আমরাও যাতে উদ্বুদ্ধ হতে পারি। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে আজ থেকে প্রায় 100 বছর আগেও বাংলায় এমন মা বোনেরা ছিল যারা দেশের জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারত। যখন মেয়েদের সেনাবাহিনী তো অনেক দূরের কথা, সামান্য ক্যামেরার সামনে মুখ তুলে দাঁড়ানোর অধিকারটুকুও ছিল না। সেই সময়ে তার আত্মত্যাগ আমাদের মনে অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়ে দিতে বাধ্য করবে। আমাদের উচিত তাকে পড়া, তাকে শোনা, তাকে শোনানো। যত বেশি মানুষ শুনবে তত তারা জানতে পারবে আমাদের বাংলার অনেক অজানা অচেনা নারী প্রতিভাকে। আজ এই পর্যন্তই। আবার আরেকদিন আসবো নতুন কাউকে নিয়ে, নতুন কোনো অচেনা অজানা মানুষকে নিয়ে আপনাদের কাছে। নমস্কার।